ক্রোড়পতির গাড়ির সাথে রাস্তার পাশে ভিক্ষা করা একটি বাচ্চা ছেলের ধাক্কা লাগে, কিন্তু এরপর যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। কারণের জবাবে সেই ক্রোড়পতি ব্যক্তি যা করলেন তা কেউ কল্পনাও করেনি। এটা শুধু একটা ঘটনা নয়, বরং আজকের সমাজের বাস্তবতা এবং মানুষের জন্য একটি আয়না। বন্ধুরা, পুরো গল্পটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম লিখুন। রাত তখন প্রায় ৮টা। ইন্দোর শহরের রাস্তায় হালকা বৃষ্টি থেমে গেলেও বাতাসে তখনও ভিজে মাটির সোদা গন্ধ ছিল। চারদিকে হলুদ রাস্তার আলো ঝিকমিক করছিল। সেই রাস্তায় একটি কালো গাড়ি পিছলে যাচ্ছিল। স্টিয়ারিংয়ে বসেছিলেন রাজীব মালহোত্রা, শহরের একজন নামকরা ব্যবসায়ী। ফোনে তিনি একটি বড় চুক্তির কথা বলছিলেন। তার কণ্ঠে ব্যবসার দাপট আর গতিতে ছিল বেপরোয়া মনোভাবের নেশা। হঠাৎ একটি ছোট্ট ছায়ার রাস্তা পার হতে দেখা গেল। রাজীবের হাত থেকে ফোন পড়ে গেল। টায়ার বিকট শব্দে চিৎকার করে উঠল এবং পর মুহূর্তেই একটি হালকা ধাক্কার আওয়াজ শোনা গেল। ভিড় জমে গেল। কেউ বলল, গাড়িওয়ালা বাচ্চাটাকে ধাক্কা মেরেছে। রাজীব দ্রুত গাড়ি থেকে বের হলেন। রাস্তার পাশে একটি ছোট ছেলে পড়েছিল, ধুলো আর পানিতে মাখা, কাপড় ছেঁড়া। তার মুখে সামান্য রক্ত আর ঠোঁট কাঁপছিল। রাজীবের হাত আপনা আপনি এগিয়ে গেল। বাবা, শোনো, জ্ঞান আছে? ভিড়ের কয়েকজন বলল, সাহেব, ছেড়ে দিন, পুলিশ এলে আপনি ফেঁসে যাবেন। কিন্তু রাজীবের হৃদয় কিছু একটা ভেঙে গিয়েছিল। তিনি চিৎকার করে বললেন, চুপ করো, যদি এটা আমার ছেলে হতো তবে কি আমি এভাবে ফেলে যেতাম? তিনি ছেলেটিকে নিজের কোলে তুলে নিলেন এবং গাড়িতে রাখলেন। বৃষ্টি আবার হালকা হালকা পড়তে শুরু করল। গাড়ি সোজা শ্রী জীবনজ্যোতি হাসপাতালে পৌঁছালো। হাসপাতালের গেট খুলতেই নার্সরা ছুটে এলেন। রাজীবের কণ্ঠ কাঁপছিল, দয়া করে একে বাঁচান, বাচ্চাটি শ্বাস নিচ্ছে। ডাক্তাররা ছেলেটিকে ভেতরে নিয়ে গেলেন। রাজীব সেখানেই চেয়ারে বসে রইলেন। ডাক্তার বাইরে এসে বললেন, বাচ্চা এখন বিপদমুক্ত। রাজীব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি তক্ষুনি জিজ্ঞাসা করলেন, আপনারা ওর পরিবারের লোকেদের খবর দিয়েছেন? ডাক্তার মাথা নাড়ালেন। আমরা নম্বর খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওর কাছে কিছু পাওয়া যায়নি। সম্ভবত এই রাস্তায় থাকা একটি বাচ্চা। অনাথ শব্দটি রাজীবের কানে বারবার বাজতে লাগল। তার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি চুপচাপ ওয়ার্ডের ভেতরে গেলেন। বিছানায় সেই ছেলেটি শুয়েছিল, যার মাথায় ব্যান্ডেজ বাঁধা, মুখ শান্ত, যেন অনেক কষ্ট সহ্য করার পর সে এখন শান্তি খুঁজছে। রাজীব ধীরে ধীরে ছেলেটির চুলে হাত বুলিয়ে দিলেন। তার আঙ্গুলে কিছু স্নেহ অনুভব হলো, যেন কোনো ভুলে যাওয়া আপনজন ফিরে এসেছে। তিনি ফিসফিস করে বললেন, ভয় পেও না, এখন আমি তোমার সাথে আছি। সেই মুহূর্তে কিছু বদলে গেল। রাজীব মালহোত্রা, যিনি আজ পর্যন্ত শুধু কোটি কোটি টাকার হিসাব করতেন, তিনি প্রথমবারের মতো মানবতার মূল্য বুঝতে পারলেন। কিছুক্ষণ পর নার্স জিজ্ঞাসা করলেন, স্যার, বাচ্চার ফর্মে অভিভাবকের নাম কি লিখব? রাজীব এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, লিখে দিন রাজীব মালহোত্রা। নার্স চমকে গেলেন, কিন্তু তার চোখেও জল ছিল। রাজীব ফর্মে সই করলেন এবং ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার ভেতরে যে ঝড় শুরু হয়েছিল তা কেবল শুরু। তার মনে কেবল একটি প্রশ্ন ছিল, ঈশ্বর কি ভুল করে আমাকে এই ধাক্কা দেননি, নাকি হয়তো এটা আমার পরীক্ষা ছিল? সকালের প্রথম আলো হাসপাতালের জানালা দিয়ে ভেতরে এলো। সাদা চাদরের মধ্যে সেই ছোট্ট শরীরটি নড়ে উঠল। ছেলেটি ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ প্রথমে সেই লোকটির ওপর পড়ল, যিনি রাতভর তার মাথার কাছে বসেছিলেন, রাজীব মালহোত্রা। ক্লান্ত চোখে এক অদ্ভুত দয়া আর আপনত্ব ঝলমল করছিল। ছেলেটি ঘাবড়ে গিয়ে ওঠার চেষ্টা করতে লাগল। রাজীব সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন। আরে, নড়ো না বাবা, ডাক্তার বলেছেন এখন বিশ্রাম নিতে হবে। ছেলেটি কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না সাহেব, আমি চুরি করি না, শুধু ভিক্ষা করি। রাজীবের হৃদয় যেন ছিঁড়ে গেল। তিনি বললেন, না বাবা, কোনো পুলিশকে ডাকা হবে না, তুমি এখন নিরাপদ। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। রাজীব জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বিবেক। কোথায় থাকো? ছেলেটি নিচে তাকালো। কেউ নেই। রাজীবের হঠাৎ নিজের সেই ছেলের কথা মনে পড়ল, যে 5 বছর আগে অসুস্থতায় মারা গিয়েছিল। হয়তো এই কারণেই এই ছেলেটির শ্বাস প্রশ্বাসের শব্দ তাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল। তিনি উঠে ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব, এই বাচ্চার চিকিৎসা, খাবার, ওষুধ সব আমি দেখব। ডাক্তার হেসে বললেন, আপনার মতো মানুষই পৃথিবীতে আশা বাঁচিয়ে রাখে। 3 দিন পর বিবেক সুস্থ হতে শুরু করল। তার চোখে এখন ভয় কম আর ভরসা বেশি ছিল। সে জানালা দিয়ে বাইরে উকি মেরে বলল, সাহেব, আমি কি এখন এখান থেকে যেতে পারি?
বাকিরা আমাকে খুঁজছে হয়তো। রাজীব বললেন, যদি তুমি চাও তবে আমার সাথে যেতে পারো, যেখানে খাবার হবে, স্কুল হবে আর একটি ঘরও হবে। বিবেকের ঠোঁট কাঁপল। ঘর? আমার জন্য? রাজীব মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, তোমার জন্য। ছেলেটির চোখে জল এলো। সে আস্তে করে বলল, সাহেব, আমি কখনো ভাবিনি কেউ আমাকে নাম ধরে নয়, ভালোবাসা দিয়ে ডাকবে। রাজীব হাসতে পারলেন না, শুধু তার মন ভরে গেল। তিনি বাইরে এলেন। হাসপাতালের গেটের কাছে দাঁড়িয়ে থাকা নিজের গাড়ির দরজা খুললেন। বিবেক ইতস্তত করে ভেতরে বসল, যেন কোনো স্বপ্নের মধ্যে আছে। পুরো রাস্তা নীরবতা ছিল। মাঝে মাঝে রাজীব রিয়ার মিরর দিয়ে তাকে দেখতেন। ছেলেটির চোখে ভয় নয়, এখন কৌতূহল ছিল। বাড়ির গেটে পৌঁছাতেই চাকর জিজ্ঞেস করল, স্যার, এই বাচ্চাটিকে? রাজীব বললেন, আজ থেকে এ আমাদের পরিবারের অংশ। বাংলোর দরজা খোটা হলো। ভেতর থেকে রীনা মালহোত্রা বাইরে এলেন। তার চোখ বাচ্চাটির ওপর পড়তেই তিনি চমকে গেলেন। রাজীব, একে? আর তুমি একে এখানে কেন এনেছ? রাজীব ধীরে ধীরে সব কথা জানালেন। কিভাবে গাড়ির দুর্ঘটনা হয়েছিল, কিভাবে তিনি ছেলেটিকে বাঁচিয়েছিলেন এবং কিভাবে তিনি জানতে পারলেন যে সে অনাথ। রীনা কিছুক্ষণের জন্য চুপ থাকলেন। তারপর বললেন, রাজীব, লোকে কি বলবে? আমরা আমাদের বাড়িতে একটা বস্তির ছেলেকে রাখব? রাজীব শান্তস্বরে বললেন, রীনা, যখন আমাদের ছেলে চলে গিয়েছিল তখনও লোকে অনেক কথা বলতো, কিন্তু আজ যদি আমি এই বাচ্চাটিকে ঘরে না আনতাম তবে হয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। রীনা ধীরে ধীরে বাচ্চাটির দিকে তাকালেন। বিবেক ভয়ে তার পা ছুঁয়ে দিল। রীনার চোখে এক ফোঁটা জল এলো। তিনি ঝুঁকে বললেন, ভয় পেও না বাবা, তুমি একদম সঠিক জায়গায় এসেছ। বিবেকের মুখে প্রথমবারের মতো একটি সত্যিকারের হাসি দেখা গেল। আমি কি সত্যি এখানে থাকতে পারি? রাজীব বললেন, হ্যাঁ বাবা, এটাই এখন তোমার ঘর। সে রাতে বিবেক প্রথমবার কোনো বিছানায় মাথা রাখল। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু তার ভেতরে জীবনের রোদ ফিরে এসেছিল। সকালের রোদ যখন তার ওপর পড়ল তখন সে বিশ্বাস করতে পারছিল না যে এই সব কিছু তার। সে ধীরে ধীরে উঠল, বিছানায় রাখা স্কুল ব্যাগটা দেখল এবং হেসে উঠল। বহু বছর পর তার মনে হলো যে হয়তো ঈশ্বর তাকেও মনে রেখেছেন। রাজীব কাছে এসে বললেন, বাবা, আজ থেকে তোমার স্কুল শুরু। মনে রেখো, পরিশ্রমী সবচেয়ে বড় সম্পদ। বিবেক মাথা নিচু করে বলল, জি বাবা। এই বাবা শব্দটা শুনে রাজীবের চোখটা জলে ভরে এলো। কত বছর পর কেউ তাকে এভাবে ডেকেছে। সেই দিনই বিবেকের ভর্তি হলো সেন্ট মেরি কনভেন্ট স্কুলে। যখন সে ক্লাসে এলো তখন সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। ক্লাসে কিছু বাচ্চা ফিসফিস করে বলতে শুরু করলো, এ সেই ছেলেটা যে একসময় ব্রিজের নিচে থাকত। আরে, এ তো ফুটপাতের ছেলে, তাই না? কেউ হাসল, কেউ সিট পাল্টে নিল। বিবেক কিছু বলল না। তার চোখে এক অদ্ভুত সংযম ছিল। সে মনে মনে বলল, যদি আমি এই বাধাকেই গন্তব্য বলে মেনে নিই তবে হয়তো আমি সবসময় সেই মানুষটাই থেকে যাব যা লোকে বলে। রীনা তাকে অপলক দেখতে থাকতেন। যে ছেলের অভাব তাদের বাড়ির দেওয়ালে নীরবতা ভরে দিয়েছিল, বিবেক তা আবার হাসি আর আলোয় ভরিয়ে দিল। একদিন স্কুলে বক্তৃতা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল মানবতার আসল অর্থ। সব বাচ্চারা সুন্দর পোশাকে এসেছিল। তারপর বিবেকের পালা এলো। সে মঞ্চে গেল। সাদা শার্টে তার মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। সে মাইক ধরে বলল, কখনো কখনো জীবন আমাদের ধাক্কা দেয়, কিন্তু সেই ধাক্কাই আমাদের মানুষ করে তোলে। আমি শিখেছি যে মানবতাকে পোশাক দিয়ে নয়, হৃদয় দিয়ে চেনা যায়। হলে নীরবতা নেমে এলো। সবার চোখ আর্দ্র ছিল। শেষে সে মাথা নিচু করে বলল, যদি কারো কাছে সবকিছু থাকে এবং সে তা বিলিয়ে দিতে পারে তবে সেই আসল ধনী। করতালি গর্জে উঠল। বিবেক প্রথম স্থান জিতল। যখন সে ট্রফি নিয়ে মঞ্চ থেকে নামল তখন রাজীব তাকে বুকে জড়িয়ে ধরলেন। বিবেককে বললেন, বাবা, তুমি আজ শুধু প্রতিযোগিতা জেতনি, বরং আমার ভরসাও ফিরিয়ে এনেছ। বিবেক বলল, বাবা, আপনি আমাকে জীবন দিয়েছেন, আমি শুধু প্রমাণ করছি যে আমি সেই ভরসার যোগ্য। সে রাতে রীনা পূজার প্রদীপের সামনে হাত জোর করে বললেন, ভগবান, যদি তুমি এই ছেলেটিকে পাঠিয়ে থাকো তবে এখন আর কখনো ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। কিন্তু যেমন প্রতিটি আলোর সাথে একটি ছায়া থাকে, তেমনি তাদের এই আনন্দের আড়ালে একটি অন্ধকারও ছিল, যা ধীরে ধীরে তাদের পরিবারের মধ্যেই বাড়ছিল।
রাজীবের ছোট ভাই সতীশ মালহোত্রা, যিনি সেই শহরেই থাকতেন। তিনি যখন জানতে পারলেন যে তার বড় ভাই রাস্তার একটি ছেলেকে দত্তক নিয়েছেন, তখন তার ভেতরে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সেইখান থেকেই শুরু হলো সেই গল্প, যা শুধু মানবতার পরীক্ষাই নিল না, বরং একটি গোটা পরিবারকে ভেঙে আবার জুড়ে যাওয়ার পথও দেখালো। বলা হয়, যখন কোনো বাড়িতে আলো ভরে ওঠে, তখন কিছু ছায়া আপনা আপনি লম্বা হয়ে যায়। রাজীব মালহোত্রার বাড়িতেও এখন তাই হলো। যেখানে একদিকে বিবেকের হাসিতে দেয়ালগুলো মুখরিত হচ্ছিল, অন্যদিকে সতীশ মালহোত্রার হৃদয়ে হিংসার ধোঁয়া উঠতে লাগল। সতীশ, যিনি রাজীবের ছোট ভাই ছিলেন, শহরে নিজের ব্যবসা চালাতেন, কিন্তু সবসময় রাজীবের সঙ্গে তুলনা করতেন। যখন তিনি জানতে পারলেন যে রাজীব রাস্তার একটি ছেলেকে ঘরে এনেছেন, তখন তার অহংকার আহত হলো। তিনি তার স্ত্রী নীলাকে বললেন, দাদা এখন নিজের বড়লোকি দেখানোর নতুন উপায় খুঁজে পেয়েছেন। একটি ফুটপাতের ছেলেকে দত্তক নিয়ে তিনি পৃথিবীতে বিখ্যাত হতে চান। নীলা আগুনে ঘি ঢাললেন, আর ভাবো, কাল যদি এই ছেলে বড় হয়, তবে সব সম্পত্তির উত্তরাধিকার তো সেই হবে। আমাদের ছেলে করণ কি করবে? সতীশ কপাল কুঁচকে বললেন, আমি এমনটা হতে দেব না। একটা বস্তির ছেলে আমাদের খানদানের নাম নিতে পারে না। সে রাতে সতীশ অনেকক্ষণ ঘুমাতে পারলেন না। তার চোখে ঈর্ষার বিষ ছিল। অন্যদিকে বিবেক, যে কিছুই জানত না, সে তার নতুন জীবন নিয়ে মগ্ন ছিল। সে প্রতিদিন স্কুলে যেত, রিনাকে সাহায্য করত এবং সন্ধ্যায় রাজীবের সাথে মন্দিরে যেত। তার ছোট ছোট কাজে এত আন্তরিকতা ছিল যে যেই দেখত তার মনে ভালোবাসা ভরে যেত। কিন্তু সতীশের মনের বিষ এখন প্রকাশ্যে আসতে শুরু করল। একদিন তিনি রাজীবের অফিসে পৌঁছালেন, মুখে হাসি কিন্তু চোখে কটাক্ষ। দাদা, শুনলাম আপনি আপনার নতুন ছেলের ভর্তি করিয়েছেন। রাজীব হাসলেন। হ্যাঁ সতীশ, ওর নাম বিবেক, খুব মেধাবী ছেলে, ঈশ্বরের দান। সতীশের হাসি মিথ্যা ছিল। তিনি বললেন, দাদা, ঈশ্বরের দান ঠিক আছে, কিন্তু সমাজ? রাজীব তাকে মাঝপথে থামিয়ে বললেন, সতীশ, আমার ছেলে যখন 5 বছর আগে চলে গেল, তখন সমাজ আমাকে কিছু দেয়নি, আর এখনও কিছু দেবে না। কিন্তু যদি আমি কাউকে জীবন দিতে পারি, তবে এটাই সমাজের প্রতি আমার জবাব। সতীশ এই জবাব শুনে তীরের মতো আঘাত পেলেন। ধীরে ধীরে বছর পেরিয়ে গেল। বিবেক এখন কিশোর। তার সারল্য আর পরিশ্রম দেখে সবাই মুগ্ধ। রিনা গর্বের সাথে সবার সামনে তাকে নিজের ছেলে বলে ডাকতেন। আমার ছেলে বিবেক টপ করেছে। তার চোখের দুটি রাজীবের আত্মাকে শান্তি দিত। কিন্তু সেই একই কথা সতীশের বাড়িতে ব্যঙ্গ হয়ে প্রতিধ্বনিত হতো। দাদার দত্তক নেওয়া ছেলে টপ করল, আর আমাদের করণ ফেল। সতীশের ছেলে করণ, যে ধনসম্পদের নেশায় বড় হয়েছিল, এখন মদ, পার্টি এবং খারাপ সঙ্গের শিকার। সতীশ বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু করণ প্রতিবার চিৎকার করে বলতো, বাবা, তুমিই তো বলতে যে টাকা দিয়ে সব কেনা যায়, তাহলে এখন কেন চিন্তা করছো? সতীশের কপালে ঘাম দেখা দিল। তিনি অনুভব করলেন যে তার নিজের লালন পালনই তার ছেলেকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু তার অহংকার তখনও ভাঙেনি। তিনি নিজে নিজে বললেন, না, দাদাকে এটা ভাবতে দেব না যে তিনিই সঠিক। তিনি সমাজে রাজীবের ভাবমূর্তি খারাপ করতে শুরু করলেন। লোকজনকে বলতেন, দাদার এই ভালো মানুষই দেখানোর জন্য তিনি ওই ছেলেটির নামে দয়া বিক্রি করেন। কিন্তু বিবেক, যে সব কিছু শুনেছিল, কখনো ঘুরে কিছু বলেনি। সে শুধু একটা কথাই বলতো, বাবা শিখিয়েছেন, অন্যের বিষ নিজের ভেতরে নিতে নেই, নইলে ভালোবাসাও মরে যায়। রাজীব সব জানতেন, কিন্তু হেসে বলতেন, যার হৃদয় পরিষ্কার, তাকে অন্যের নোংরামি প্রভাবিত করে না। কিন্তু সতীশের জীবন এখন ডুবন্ত জাহাজের মতো ছিল। তার ব্যবসায় লোকসান হলো, ঋণ এত বেড়ে গিয়েছিল যে তার বাংলো বিক্রি করার সময় এসে গেল। আর তখনই তিনি বুঝতে পারলেন, যে মানুষটিকে তিনি তুচ্ছ মনে করতেন, হয়তো তিনিই এখন তার একমাত্র ভরসা। সময়ের চাকা ঘুরে গিয়েছিল। সতীশ মালহোত্রা, যিনি একসময় নিজের অহংকার আর লোভের অন্ধ ছিলেন, আজ ভাঙা ঘর আর এলোমেলো স্বপ্নের মাঝে বসেছিলেন। ঋণ তার সবকিছু কেড়ে নিয়েছিল, ব্যবসা, বাংলো, এমনকি তার আত্মসম্মানও। রাতের অন্ধকারে তিনি কপালে হাত রেখে বিড়বিড় করে বললেন, যদি সেদিন আমি দাদার কথা মেনে নিতাম। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, যাকে আমি বস্তির ছেলে বলতাম সে। ভোরের প্রথম আলোর সাথে তিনি রাজীবের বাংলোতে পৌঁছালেন। সাহস জুগিয়ে দরজা খুললেন তো সামনে রিনা। সতীশের মুখে লজ্জা আর ক্লান্তি দুটোই স্পষ্ট ছিল। রিনা কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, ভাই সাহেব ভেতরে আছেন, আসুন। রাজীব বৈঠকখানায় বসেছিলেন।
সতীশকে দেখে তক্ষুনি দাঁড়িয়ে গেলেন। তার চোখে কোনো রাগ নয়, ছিল শুধু আপনত্ব। রাজীব এগিয়ে গেলেন এবং বললেন, সতীশ, তুমি এত সকালে? সব ঠিক আছে তো? সতীশের গলা কাঁপছিল। দাদা, সব শেষ হয়ে গেছে, ঋণে ডুবে গেছি, ঘরও চলে যাচ্ছে। আমি জানি আমি আপনাকে অনেক অপমান করেছি, কিন্তু আজ সাহায্য চাইতে এসেছি। রাজীব কিছু না ভেবেই তার কাঁধে হাত রাখলেন। সতীশ, ঘরে পরিবারে কেউ পর হয় না। যদি আমি তোমার বড় ভাই হই, তবে তোমার বিপদও আমার। সতীশের চোখ থেকে জল বেরিয়ে এলো। তিনি বললেন, দাদা, আমি সবসময় বিবেককে ছোট দেখিয়েছি, তাকে খোঁচা দিয়েছি, ঠাট্টা করেছি, কিন্তু আজ বুঝতে পারলাম যে ধনী হওয়া টাকা দিয়ে নয়, হৃদয় দিয়ে হয়। রাজীব হেসে বললেন, সতীশ, দেরিতে হলেও তুমি সঠিকটা দেখেছ। ঠিক সেই সময় বিবেক ঘরে এলো। সে দেখল সতীশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সে এগিয়ে গেল এবং কিছু না বলেই তার পা ছুঁয়ে প্রণাম করল। সতীশ হতবাক হয়ে গেলেন। বিবেক বলল, চাচা, বাবা বলেন বড়দের সাথে সম্পর্ক ভুল করেও ভেঙে যায় না। সতীশের গলা বুঝে এলো। তিনি বিবেককে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিলি? বিবেক বলল, ক্ষমা নয় চাচা, এটা তো পরিবারের অধিকার। রিনার চোখ ভিজে এলো। রাজীব এগিয়ে এসে সতীশকে বললেন, ভাই, এখন তোমার কিছু বিক্রি করার প্রয়োজন নেই। আমি তোমার সব ঋণ শোধ করে দেব। তুমি আর ভাবি এখানে এসে থাকো। আমরা সবাই এক ছাদের নিচে থাকব, যেমন আগে ছিলাম। সেই মুহূর্তে ঘরে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতায় সম্পর্কের একটি নতুন সুর শুরু হয়েছিল। করণ, যে এতদিন বিপথে গিয়েছিল, সে এখন বিবেককে প্রতিদিন কাজ করতে দেখে বদলাতে শুরু করল। সে তার কাছে গিয়ে বলল, ভাই, আমাকেও শেখাও পরিশ্রম করতে। বিবেক হেসে বলল, শুধু সততা দিয়ে বাঁচতে শেখো, বাকি সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। সময় গড়ালো। যে বাচ্চাটিকে একসময় ধাক্কা লেগেছিল, সেই এখন সবার জীবনের ভরসা। বিবেক পড়া শেষ করল এবং তার প্রথম উপার্জন দিয়ে একটি ছোট জীবন আশার ট্রাস্ট খুলল, যেখানে রাস্তার শিশুরা পড়ত, খেত এবং হাসত। রাজীব এবং রিনা তার পাশে ছিলেন, এবং সতীশ গর্বের সাথে সবাইকে বলতেন, যে ছেলেটিকে আমি ঠুকরে দিয়েছিলাম, সে আজ আমার চোখের মণি। সন্ধে নেমে এসেছে। ট্রাস্টের বাইরে বিবেক আকাশের দিকে তাকালো, যেন নিজের অতীত বছরগুলো মনে করছে। ধীরে করে বলল, ধাক্কা আমাকে হাঁটতে শিখিয়ে দিয়েছে। তার কণ্ঠস্বর নিচু ছিল, কিন্তু তার প্রভাব গভীর। সেই একটি ধাক্কা যা কারো জীবন কেড়ে নিতে পারত, সেই ধাক্কায় আজ অনেক জীবন বাঁচাচ্ছে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, মানবতা দিয়ে তৈরি হয়। কখনো কারো ধাক্কা হয়ে ফেলে দিও না, তার কারণ হয়ে তাকে তুলে নিতে শেখো, কারণ আসল ধনী তো সেটাই। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টে আপনার আর আপনার শহরের নাম অবশ্যই লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছচ্ছে। আবার দেখা হবে একটি নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততদিন খুশি থাকুন, সুস্থ থাকুন এবং আপনার বাবা মাকে সময় দিন।